হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয় সবাই ভালো আছেন। তো চলেন ঘুরে আসি একটা ঐতিহাসিক একটা জায়গা থেকে ঘুরে আসি। কারণ আজকে থেকে প্রায় 300 বছর 350 বছর আগে যে ঘটনা ঘটে গেছিলো বা হয়তো যে মর্মান্তিক ঘটনাটা ঘটছিল সেই জায়গাটা পরিভ্রমণ করে আসি। তো চলেন, আমি এখন বর্তমান গাড়িতে উঠলাম। আমি এখন যাব সেই জায়গার উদ্দেশ্যে। তো বন্ধুরা, এই রাস্তা ধরে যেতে হবে। দেখেন কি সুন্দর রাস্তাগুলো। তো রাস্তার পাশেই বন্ধুরা, আমি প্রায় জায়গায় পৌঁছে গেছি। তো আমার পিছন থেকে দেখেন রোড দেখতে পাচ্ছেন। তো আমি আমার অল্প কিছু আগেই, মানে অল্প দূর আগেই সেই জায়গাটা, যে জায়গায় হয়তো আমি এখন যাওয়ার উদ্দেশ্য করে বাইরেছি বা যাওয়ার গেতাছি, জায়গাটা হলো সরাইঘাট রনগুলা। সেই জায়গাটার নাম সবাই জানে, কারণ 1671 খ্রিস্টাব্দে সে জায়গায় মুঘল আর আহোম সেনাপতির বা আহোম সৈন্যদের মাঝে যুদ্ধটা হয়েছিল। আর সেই যুদ্ধই আহোম সেনাপতি লাসিত বরফুকন জয়লাভ করছিল। আর সেই ঐতিহাসিক জায়গায় আমি এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, যেটা নাকি আজকে থেকে প্রায় 350 বছর আগে ঘটনা ঘটে গেছে। তো এই রাস্তা দিয়ে, এই যে আমার রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে কিছু দূর থেকে হাইটে যেতে লাগবো, তারপরে সেই জায়গাটা পাওয়া যাবে। বন্ধুরা, অবশেষে আমি এই সরাইঘাট রণা স্মৃতি উদ্যানে আইয়া পৌঁছাইলাম। এখানে একটা ইতিহাস আছে, কি জানেন? এখানকার ইতিহাসটা হলো যে 1671 সালে যখন মুঘল সৈন্যবাহিনীরা সেনাপতি রাম সিংহের নেতৃত্বে যখন গুয়াহাটি দখল করতে যাচ্ছিল, বা হয়তো আহোম সাম্রাজ্য আক্রমণ করার কৌশল অবলম্বন করছিল, তখন এই জায়গায় আহোম সেনাবাহিনীর সাথে আর মুঘল সেনাবাহিনীর সাথে ঠিক এই জায়গায় প্রান্তে যুদ্ধ হয়েছিল। আর তখনকার আহোম সেনাপতি ছিলেন লাসিত বরফুকন, আর মুঘল সেনাপতি ছিলেন রাম সিংহ। আর তাদের দুজনের নেতৃত্বে এই জায়গায় যুদ্ধ করে আহোম সৈন্যবাহিনীর সাথে মুঘল সৈন্যবাহিনীরা। আর এখানেই এক রাতেই 4000 মুঘল সৈন্যবাহিনী মৃত্যুবরণ করে। আর তার স্মৃতি বা হয়তো তার কিছু স্মৃতি ধরে রাখার জন্য এই জায়গায় একটা সরাইঘাট রণস্মৃতি উদ্যান নামে একটা উদ্যান বানিয়ে রাখছে, যাতে দিনে দিনে মানুষ ভুলে না যায় বা হয়তো এইগুলো মনে রাখে তার জন্য। তো দেখেন, এটা একটা ইতিহাস প্রসিদ্ধ একটা জায়গা। এই জায়গা প্রায় আজ থেকে 400 বছর আগে এই জায়গায় যে যুদ্ধ হয়েছিল তার একটা স্মৃতি এখানে ধরে রাখার জন্য এই জায়গায় এই পার্কটা নির্মাণ করছে। আর দেখেন, এই জায়গায় গেটের সামনে দেখতে পারবেন এইগুলো ছিল আহোম সৈন্য। এই দেখেন কত বড় বড় অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকতো। আবার এদিকে দেখেন হাতে দেখেন ড্যাগার নিয়ে দাঁড়িয়ে থাকতো এরাই কিন্তু সেই সময় নিজের দেশ, নিজের রাজ্যটাকে বাঁচানোর জন্য এরাই জীবন আহুতি দিয়েছিল এই জায়গায়। এই স্থানে একটা ইতিহাস আছে। ইতিহাসটা হলো, আজ থেকে প্রায় 350 বছর আগে যখন ভারতবর্ষে মুঘল শাসন চলত, আর সেই সময় ছিল 1671 খ্রিস্টাব্দ। আর সেই সময় মুঘলের রাজা ছিলেন ঔরঙ্গজেব। আর সেই ঔরঙ্গজেবের মুখ্য সেনাপতির নাম ছিলেন রামসিংহ। আর সেই রামসিংহ হাজার হাজার সেনাবাহিনী নিয়ে আইছিলেন আসামে। কারণ সেই সময় মুঘলের সমস্ত ভারত দখল করার টার্গেট ছিল, আর সমস্ত ভারতবর্ষে প্রায় দখল করছিল, কিন্তু একটা জায়গা দখল করা বাকি ছিল, সেইটা হলো এই আসাম। আর সেই আসাম দখল করার টার্গেট নিয়ে বা হয়তো উদ্দেশ্য নিয়ে তখন এই জায়গায় আইছিল। কিন্তু সেই সময় এই আসামে বসবাস করতেন আহোম প্রজাতি বা আহোম জাতির একটা জনগোষ্ঠীর মানুষ। আর সেই আহোম রাজার প্রধান সেনাপতি ছিলেন লাসিত বরফুকন আর অতন বরগোহাঁই। তো দেখেন, এই জায়গার ইতিহাসটা হলো, সেই আহোম সেনাবাহিনী আর মুঘল সেনাবাহিনীর মধ্যে যে লড়াই হচ্ছিল, সেই লড়াই এই স্থানে হয়েছিল। দেখেন, আপনারা দেখাচ্ছেন
আপনাদেরকে আমি দেখাচ্ছি, যে দেখেন সেই জায়গাটা দেখেন। প্রায় আজ থেকে 350 বছর আগে এই জায়গায় সেই মুঘল সেনাবাহিনী আর আহোম সেনাবাহিনীর মধ্যে যে লড়াই হয়েছিল, আর অবশেষে আহোম সেনাবাহিনীরা জয় জয় পেয়েছিলেন, আর মুঘল সৈন্যবাহিনীরা পরাজয় বরণ করে এখান থেকে চলে গেছিলেন। আর দেখেন এই জায়গাটা একদম ব্রহ্মপুত্র নদীর একদম প্রান্তে। আমি আপনাদেরকে দেখাইতেছি যে ব্রহ্মপুত্র নদী দিয়া তখনকার মুঘল সেনাবাহিনীরা নৌকা নিয়ে আইছিল। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, এই দেখেন আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন, এই দেখেন এই যে সমস্ত এটা দেখতে পাচ্ছেন, এই যে এটা এটা হলো ব্রহ্মপুত্র নদী। আর এই নদী দিয়ে নৌকা নিয়ে আইছিল তখন হাজার হাজার সৈন্যবাহিনী নিয়ে দিল্লির থেকে মুঘল সেনাপতি ছিলেন রামসিংহ। আরও সেই সময় আহোম সৈন্যবাহিনীর তুলনায় কিন্তু মুঘল সৈন্যবাহিনীরা খুবই খুবই স্ট্রং ছিল। তবু মুঘল সৈন্যবাহিনীরা পরাজয় বরণ করে এখান থেকে চলে গেছিলেন। তো চলেন আমি এখানকার ইতিহাসটা হয়তো আপনাদেরকে কিছু ধারণা দিতে পারছি। আর এই জায়গায় তখনকার মুঘল সৈন্যবাহিনী প্রায় 4000 সৈন্য এই জায়গায় নিহত হয়েছিলেন। আর তার সেই সময়কার বা হয়তো সেই সৈন্যবাহিনীর রক্ত দিয়ে এই মাটিগুলো এখনও নীরবে তার স্মৃতি বইয়া হয়তো সাক্ষ্য হিসেবে এখানে দাঁড়িয়ে রয়েছে। তো চলেন আমি আপনাদেরকে সমস্ত জায়গাটা ঘুরে ঘুরে দেখাই। তো বন্ধুরা দেখেন, এনেকার কোথাও না কোথাও একটা জায়গায় কোনো নেই যে আমি যে দাঁড়িয়ে রয়েছি, এই যে দাঁড়িয়ে রয়েছি যে আমি কোনো না কোনো একটা সৈন্যবাহিনীর রক্তের উপরে আমি দাঁড়িয়ে রয়েছি। কারণ সেই সময়কার রক্তগুলো দিয়ে এই মাটি সৃষ্টি, এই মাটির সাথে মিক্স হয়ে গেছে, এই মাটির সাথে বিলীন হয়ে গেছে সেই সময়কার সেই সৈন্যবাহিনীর কোনো না কোনো একটা সৈন্যর রক্ত দিয়ে এই মাটিতে বিলীন হয়ে গেছে রক্তটা। আমি জানি না। আরও সবচেয়ে ভালো লাগা একটা মুহূর্ত কাজ করে কি জানেন, যে এই জায়গায় যখন আইলাম তখন আমার সেই আজকে থেকে প্রায় 300-350 বছর আগেকার সেই স্মৃতিগুলো মনে পড়তে আছে, যে সেই ঘটনাগুলো কত ভয়ানক ছিল, কতটা বিপজ্জনক ছিল, আর কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল। কারণ শুধু নিজের দেশটাকে রক্ষা করার জন্য একজন আরেকজনের উপরে জাইপা পড়ছিল, হত্যা করছিল, তখন কামান ব্যবহার করছিল, ধনু ব্যবহার করছিল। দেখেন এই যে গাছগুলো, এই স্মৃতিগুলো দেখতে পাচ্ছেন, এটা এখন পার্ক নামে পরিচিত। পার্কের নাম হলো সরাইঘাট রণ স্মৃতি উদ্যান। কিন্তু এই জায়গার ভয়ানক ভয়ানক সাক্ষী হিসাবে এই জায়গাটা এখনও নীরবে নিস্তব্ধে তার স্মৃতি বহন করে যায় গেতেছে। বন্ধুরা, সেই সময় কিভাবে কেমন করে সেই সময়কার সৈন্যবাহিনীরা হয়তো এক আরেকজনকে কীভাবে হত্যা করতো, বা হয়তো কীভাবে এক আরেকজনের বিরুদ্ধে যুদ্ধ করতো, তার কিছু একটা দৃশ্য এই জায়গায় ফুটে তুলছে। দেখতে পাচ্ছেন এই পুরোনো পুরোনো পাথরের উপরে দেখেন কি সুন্দর করে এই মূর্তিগুলো সাজিয়ে রাখছে। দেখেন কেউ কেউ হাতে লাঠি, আবার কেউ কেউ পায়ের তলে দেখেন কামান, দেখতে পাচ্ছেন। আর ওই বেটার মূর্তিটা দেখতে পাচ্ছেন, ওই কান্দে হলো বারুদের গুলা। ওই গুলাগুলো এই কামানের ভিতরে ভরে এখান থেকে পুশ করতো, তারপরে ওই সৈন্যবাহিনীর উপরে বা হয়তো শত্রুর উপরে আক্রমণ করতো এইভাবে। তো দেখতে পাচ্ছেন সেই সময়কার পাথরগুলো দেখেন, হাত বুলিয়ে নেই, কতটা ভালো লাগবে। দেখেন কি একটা ফিল অনুভব হইতেছে, কি একটা অনুভব হইতেছে যে সেই সময়কার পাথর আমি এখন স্পর্শ করে দেখতে পারতেছি। দেখতে পাচ্ছেন, দেখেন আমি আরও কিছু অংশ দেখাবো, চলেন দেখে আসি ওই মূর্তিগুলো কিভাবে তারা যুদ্ধ করতো সেই সময়। আর এই জায়গায় হাজার হাজার মানুষ, এক সময় হাজার হাজার মানুষের মৃতদেহগুলো এই জায়গায় পড়ে থাকতো। এই যে এই প্রান্তটা দেখতে পাচ্ছেন, এই যে প্রান্তটা দেখতে পাচ্ছেন, এটা এই জায়গায় হাজার হাজার মানুষের লাশ এই জায়গায় পড়ে থাকতো, আর তাদের রক্ত দিয়ে ঢল দিত পানির মতো করে।
এই যে দেখেন এখানে একটা চিত্র আছে, দেখতে পাচ্ছেন? এই চিত্রগুলোই বোঝা যাচ্ছে যে সেই সময় মানুষগুলো কিভাবে এই ব্রহ্মপুত্র নদী দায়িত, এই ব্রহ্মপুত্র নদী দায়িত। তখন তো আর কোনো গাড়ি মোটর ছিল না, তখন নাও ব্যবহার করতো, বড় বড় নাও, তারপর জাহাজ। এই দেখেন, দেখতে পাচ্ছেন? এই নাও দিয়ে তারা যুদ্ধ করতে হইতো। সেই মুঘল সাম্রাজ্য মানে তার রাজধানী ছিল দিল্লি। সেখান থেকে রাম সিংহর নেতৃত্বে হাজার হাজার সৈন্যবাহিনী এই ব্রহ্মপুত্র নদীতে নিয়ে যেত। দেখতে পাচ্ছেন? এই ব্রহ্মপুত্র নদীটাই না এই জায়গায় যুদ্ধ করছাল, এই ব্রহ্মপুত্র নদীতে আইয়া তারা এই জায়গায় যুদ্ধ করছাল। তো দেখেন ওইখানে দেখতে পাচ্ছেন, ওই একটা নাও, ওই একটা নাও, ওই একটা নাও, এইভাবে তারা যুদ্ধ করার জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন করত। দেখেন, আবার সেই সময় আহোম সাম্রাজ্যের আহোম সৈন্যবাহিনীর থেকে মুঘল সৈন্যবাহিনীরা কিন্তু বহুত একটা স্ট্রং আসার মানে শক্তিশালী ছিল। তবু কিন্তু এই তখন কি করলো, এই আহোম সৈন্যবাহিনীরা জিতার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করলো। তার মধ্যে একটা হলো গরিলা কৌশল অবলম্বন করছাল, গরিলা কৌশল। আর সেই গরিলা কৌশল অবলম্বন করার পরে তারা কিন্তু এই গরিলা কৌশল অবলম্বন কইরাই তারা এই মুঘল সৈন্যবাহিনীর সাথে জয় ছিনিয়ে আনছিল। তো দেখেন এই যে কিছু মূর্তি দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এই যে কীভাবে তারা ব্যবহার করতো কামানগুলো। এই দেখেন এইভাবে তারা লাঠি দিয়ে এখানে পুশ করতো, পুশ করার সাথে সাথে বারুদের গুলাগুলো দেখতে পাচ্ছেন, এই বারুদের গুলাগুলো এখানে বইরা এইভাবে পুশ করতো, পুশ করার পরে এই শত্রুকে আক্রমণ করতো। আরও দেখেন কি সুন্দর ফটো। আর ওই যে দেখতে পাচ্ছেন, আমি কাছে যাই দেখাইতেছি। দেখেন এইরকম এই মানুষগুলো সেই সময় সৈন্যবাহিনীর পাঠ করতো, দেখতে পাচ্ছেন? এইভাবে তারা লক্ষ্য রাখতো কীভাবে কোথায় শত্রু আছে। আর এই দেখেন কীভাবে তারা এইভাবে আক্রমণ করতো, দেখতে পাচ্ছেন? এইভাবে শত্রুর উপর আক্রমণ করতো। লাঠিগুলো দেখেন, তার মানে খুব একটা সেই সময়ের কেন একটা ফিলিং এইতেছে যে আমি সেই সময় চলে গেছি, দেখতে পাচ্ছেন? আর এটা হলো কামান, এই যে দেখেন কামান ব্যবহার করতে এইভাবে, দেখতে পাচ্ছেন? আর এইগুলো হলো গুলা, বারুদের গুলা, এইভাবে নিয়ে তো সেই সময়। আর সেই সময় সৈন্যবাহিনীর ড্রেসগুলো এইরকম ছিল। আর এই জায়গায় হাজার হাজার মানুষের রক্ত এই মাটিটার সাথে মিক্স হয়ে দিয়েছে। তো আমার প্রান্তরটা আমি সম্পূর্ণভাবে দেখাই দিচ্ছি। এই সমস্ত এরাই কিন্তু তখন যুদ্ধ করার মানে ছিল যুদ্ধর প্রান্ত মানে যুদ্ধর প্রান্ত ছিল। আর এই যে পাহাড়টা যে দেখতে পাচ্ছেন, আমার এই যে পাহাড়টা, এইটা হলো ইটাখুলি পাহাড়। এই পাহাড়ের প্রান্তীয় ছিল যুদ্ধ। দেখেন বন্ধুরা, এই ব্রহ্মপুত্র নদী, এই নদী দিয়াই বিভিন্ন জায়গার থেকে এই মুঘল সৈন্যবাহিনীরা তারা নাও নিয়ে এই জায়গায় আইতো এই সেই সময়কার আহোম সাম্রাজ্য দখল করার জন্য। কিন্তু সেই সময় আহোম সাম্রাজ্যর প্রধান সেনাপতি ছিলেন লাসিত বরফুকন, মানে সৈন্যবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন। আর মুঘলের প্রধান সেনাপতি ছিলেন রামসিংহ। আর তখনকার ওদের টার্গেট ছিল এই গুয়াহাটি দখল করবে, কিন্তু তারা তো পারে নাই। তার বদলে তারা পরাজয় বরণ করে চলে গেছিল দিল্লি। তো আর এই যুদ্ধটা হয়েছিল 1671 খ্রিস্টাব্দে। আর 1615 খ্রিস্টাব্দের থেকে 1671 খ্রিস্টাব্দ তুরি মুসলমান যারা হয়তো সৈন্যবাহিনী ছিল, যারা হয়তো মুঘল সৈন্যবাহিনী ছিল, তারা বারবার আক্রমণ করতো এই আহোম সাম্রাজ্যটাকে দখল করার জন্য, কিন্তু কোনো পারে নাই, তাদের কোনো আর ক্ষমতা নাই দখল করার জন্য। তো দেখতে পারতেছেন, দেখেন বন্ধুরা, আরও আমি বস্তুগুলো দেখাই। দেখেন ধুধু প্রান্তর, দেখতে পাচ্ছেন ধুধু প্রান্তর। এটা হলো সেই ঐতিহাসিক ব্রহ্মপুত্র নদী যেখানে হাজার হাজার স্মৃতি লুকিয়ে রয়ে গেছে, যেখানে নীরবে তার সেই ইতিহাস বহন করে দাঁড়িয়ে আছে এখনো নিস্থানে। দেখেন এই সেই প্রান্তর, যে প্রান্তরে আর এই সেই যুদ্ধে হাজার হাজার মানুষ, একদিনই 4000 মুঘল সৈন্যবাহিনী নিহত হয়েছিলেন, মানে মৃত্যুবরণ করছিলেন এই জায়গায়। আর 4000 মানুষের রক্ত দিয়ে এই মাটিতে এখনো সাক্ষ্য বা হয়তো
বিলীন হয়ে গেছে সেই রক্তগুলো এই মাটির কালক্রমে সময়ের কালক্রমে ধীরে 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 এইগুলো মানুষ হয়তো যদিও এখন সে আগের মতো নাই, তবু সেই সময়কার কিছু স্মৃতি ধরে রাখার জন্য এইগুলো এই ঐতিহাসিক পাথরের উপরে নির্মাণ করে রাখছে। দেখছেন বন্ধুরা, তখন কতটা বুদ্ধি ছিল মানুষের, কতটা কৌশল অবলম্বন করতো নিজের জাতি, নিজের মাটি ভেটি, নিজের রাজ্যটাকে বাঁচানোর জন্য। দেখেন, দেখতে পাচ্ছেন? এই দেখেন বন্ধুরা, স্পষ্ট দেখা যাচ্ছে এভাবে কামান ব্যবহার করতো উপরের দিকে। আর সেই সময় লাসিত বরফুকন বলছিল যে মামা দেশের থেকে মামা বড় নয়, কারণ এক রাতে একটা গড় নির্মাণ করতে হতো। গড় মানে এরকম একটা মাথাউরি নির্মাণ করানো লাগতো এই রাস্তার মতো মস্ত উঁচা করে, কারণ সেই সময় উঁচা জায়গার থেকে যাতে তলের সেই সৈন্যবাহিনীকে বা শত্রুদেরকে আক্রমণ করতে পারে তার জন্য। কিন্তু মামায় অবহেলা করার জন্য সেই সময় লাসিত বরফুকন বলছিল যে দেশের থেকে মামা বড় নয়, তাই এই কথা বলে সে মামার মুন্ডুটাকে কেটে আলাদা করে দিয়েছিল এক কূপে। ইতিহাস এখনও এইগুলো সাক্ষী বহন করে রয়েছে। আর এই পাথরগুলো দেখতে পাচ্ছেন, এই পাথরগুলো সেই সময়ের সেই যুগের ইতিহাস এখনও বহন করে, মানে নিস্তব্ধে নীরবে এখনও সেই সাক্ষী মানে তার সেই দৃশ্য সাক্ষী এখনও তারা নীরবে সেই সাক্ষীগুলো নিয়ে এখন দাঁড়িয়ে রয়েছে নিজ স্থানে। সত্যি এখানে এলে নিজেরই একটা মানে অনুভূতি হয় যে আমি সেই যুগে চলে গেছি, বা হয়তো সেই সময়টা কতটা কঠিন ছিল, কতটা নিষ্ঠুর ছিল, কতটা বর্বর ছিল। মানুষ একজন আরেকজনকে কোনো ভাবতই না যে এটা কে, তবু সেই সময় কতটা আধুনিকতা ছিল। দেখতে পাচ্ছেন এই চিত্রটা, এই সমস্ত চিত্র এখানে আঁকানো আছে, কিভাবে তারা আইতো, কিভাবে তারা যুদ্ধ করতো। এখানে কিন্তু এই রাস্তাটা কিন্তু তখন ছিল না, এই রাস্তাটা তার বহুত পরে হয়েছে। তো তখন এই নাও ব্যবহার করতো যুদ্ধ করার জন্য, তারা বিভিন্ন দেশের থেকে আসার জন্য। আর এই জায়গার নাম হলো সরাইঘাট রণ স্মৃতি কেন্দ্র বা স্মৃতি উদ্যান।